রুদ্র বাচ্চাদের মতো করে অধরার ওড়নার মাথা ধরে আছে। অধরা ওড়নাটা টান দিয়ে বলল, বিয়ের পরে সিরিয়াস হয়ে কি হবে, এখনই সিরিয়াস হন। রুদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, পারবো না, তোকে বিয়ে করা না পর্যন্ত আমি রুদ্র নেওয়াজ বেহায়াই হয়ে থাকব। আপনার কথার সাথে যে পারবে সে এখনো হয়নি। যাক, বুঝেছিস তাহলে। রুদ্র অধরার বিছানায় এসে চিত হয়ে শুল। অধরা বিছানার এক কোণে বসল। রুদ্র ফোন বের করে স্ক্রল করতে করতে বলল, পড়তে বস। বসছি। অধরা রিডিং টেবিলে গিয়ে বসল। আবার পেছন ফিরে রুদ্রকে দেখছিল। রুদ্র ধরা গলায় বলল, আমাকে না দেখে পড়, বিয়ের পরে অনেক সময় পাবি আমাকে দেখার। অধরা মুখ বাঁকিয়ে বইয়ের দিকে তাকালো। রুদ্র নিজের মতো ফোন দেখায় ব্যস্ত। তখন কল এলো অধরার ফোনে। অধরা ফোনটা নিয়ে দেখল রাকিবের নাম্বার। অধরা কলটা ধরল না, সাইলেন্ট করে রাখল। আবারও ফোন বেজে উঠল। অধরা বিরক্ত হয়ে এবারও সাইলেন্ট করল। রুদ্র বিষয়টা খেয়াল করে ঘাড় উঠিয়ে বলল, ফোন বাজছে, ধরছিস না কেন? কে কল দিয়েছে? অধরা হেয়ালি করে বলল, ওই সিম কোম্পানি। রুদ্র উঠে আসতে আসতে বলল, কই দেখি কোন সিম কোম্পানি দুবার করে কল দেয়? তাদের সিম প্রচার করার এতই জরুরি? অধরা মনে মনে বলল, এই রে, কি বলে ফেললাম, এখন কি করব? রুদ্র ফোনটা নিয়ে বলল, এই নম্বরটা কার রে? অধরা আমতা আমতা করে বলল, রাকিব। রুদ্র সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বলে ও? বলেই অধরার কথা শোনার অপেক্ষা করল না, কলটা রিসিভ করে লাউডে দিল। রাকিব বলল, থ্যাঙ্ক গড তুমি কলটা ধরেছ। কলটা ধরলে তোমার কি এমন ক্ষতি হয়? আর আমি খোঁজ নিয়ে দেখলাম তোমার তো বিয়ে হয়নি, ওইটা তোমার চাচাতো ভাই, বিদেশ থেকে এসেছে। আমি খোঁজ নিয়েছি। তাহলে সেদিন আমাকে তোমার চাচাতো ভাই মিথ্যে বলল কেন? অধরা ছো মেরে ফোনটা নিতে নিলে রুদ্র চালাকি করে ফোনটা উঁচু করল, আর অধরার হাতটা শক্ত করে ধরে বাঁকা হেসে অধরাকে বলল, অধরা, ওয়ান কিসমি। ওপাশে থাকা রাকিবকে শোনানোর জন্যই এমন কথা বলা রুদ্রের। অবশ্য চালাক বলা যায়। রাকিব থম মেরে বসে রইল। তবে কি ওই মিথ্যে শুনেছে? অধরা হাতে ব্যথা পেয়ে বলল, কি করছেন, হাত ছাড়ুন। রুদ্র রাকিবকে শুনিয়ে অধরাকে বলল, তোমাকে ছাড়লে পাওয়া যায়? আজ যখন ধরেছি তাহলে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। বেব, প্লিজ বাহানা দিও না। তোমাকে ইচ্ছে করেই সবসময় কাছে কাছে রাখি, এই বুকে জড়িয়ে রাখি। রাকিব আর শুনতে পারল না, কলটা কেটে দিল। রুদ্রও বাঁকা হেসে অধরাকে বলল, দেখিস এই শালায় আর কল দিবে না। অধরা কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, হাতটা তো ছাড়বেন। রুদ্র অধরার হাতের দিকে তাকিয়ে পট করে হাত ছেড়ে দিল। ওর মাথাই ছিল না যে অধরার হাতটা শক্ত করে ধরেছিল। অধরা হাতের দিকে তাকিয়ে বলল, কি করেছেন দেখুন, নাটক করতে গিয়ে ব্যথা দিলেন হাতে। আপনি আসলেই একটা চোর। রুদ্র নাকমুখ কুচকে নিয়ে বলল, আবার চোর বললি? কি চুরি করেছি রে, বল না। অধরা মোটেও এই প্রশ্নের উত্তর দিতে চায় না, সময় হলেই দিবে। এই মুহূর্তে রুদ্র যে হাতে ব্যথা দিয়েছে এটাই ওর কাছে বড় বিষয়। ও ধরা গলায় বলল, আমার সাথে কথা বলবেন না, আপনি ব্যথা দিয়েছেন হাতে। রুদ্র এখন অধরার রাগটাকেই প্রাধান্য দিল। চোখ ছোট ছোট করে বলল, এতে কথা না বলার কি আছে? অনেক কিছু। রাগ করেছিস? অধরা অন্যদিক হয়ে দাঁড়িয়ে বলল, না, রাগ করব কেন? আমার কি রাগ আছে নাকি? রুদ্র কিছু একটা ভাবল, এরপরে বলল, রাগ করিসনি? তাহলে থাক, আমি এক্ষুনি আসছি। ঘুমিয়ে পড়িস না কিন্তু। আপনি এখন কোথায়? কথাটা রুদ্র অবধি পৌঁছাল না, তার আগেই রুদ্র রুমের দরজা চৌখাট পেরিয়ে চলে গিয়েছে। রুদ্র চলে গেল। অধরা রুমের দরজা চাপিয়ে দিয়ে বিছানায় এসে বসল। ফোনটা হাতে নিতেই বিড়বিড় করে বলল, রাকিবকে ভালো করে বুঝিয়ে বললেই হয়, এইভাবে ওকে কলে রেখে কথা বলার কি দরকার ছিল? ও আরও কি না কি ভাবল, আল্লাহ ভালো জানে। রাকিব এরপরে কি বিহেভ করবে। ওর এমনিই মাথা ঠিক থাকে না, উন্মাদ হয়ে থাকে। আর এর মাঝে রুদ্রের বলা কথাগুলোও শুনে নিয়েছে। না, আমাকেই ওকে বুঝিয়ে বলতে হবে। রুদ্র এই রাতে গাড়ি বের করে চলে গেল কোথাও একটা। উদ্দেশ্য, কিছু একটা জিনিস এনে অধরার রাগ ভাঙাবে। বড্ড ভালোবেসে ফেলেছে। ওর একটু রাগ ভাঙাতে ওর কেমন অস্থিরতা কাজ করে। যে পর্যন্ত অধরার মুখে হাসি না দেখে ততক্ষণে ওর ভালো লাগে না। রাত 10:30। বাড়ির সবাই যে যার রুমে শুয়ে পড়েছে। আদ্র সোহার ঘরের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে মেসেজ করছে। শেষে মেসেজ দিল, সোহা, দরজা খোল না, তোকে একটু দেখব। সোহা লিখল, সকালেই তো দেখতে পাবে, এখন রাত হয়েছে, ঘুমাও। আদ্র রাগে দাঁত চেপে লিখল, তুই দরজা খুলবি কি না? দরজা খোলা লাগবে? যদি আজ দরজা না খুলিস তাহলে আর কথা বলবো না তোর সাথে। সোহা লিখল, ঠিক আছে, খুলছি। সোহা দরজা খুলতেই আদ্র আশেপাশে তাকিয়ে সোজা রুমে ঢোকে দরজা লাগিয়ে দিল। এরপরে সোহার দিকে এগোতে এগোতে দাঁত চেপে বলল, সেই তো খুললি, তাহলে এত ভাব নিয়ে বসেছিলি কেন? আদ্র এক পা করে এগোচ্ছে আর সোহা পিছাতে পিছাতে বিছানায় পড়ে গেল। আদ্র দুহাত বিছানায় ভর করে সোহার দিকে ঝুঁকল আর বলল, ভালোবাসিস আমায়?
সোহা মাথা উপর নিচ নাড়ালো। আদ্র বলল, মুখে বল, ভালোবাসি তোমায়। কতটা ভালোবাসিস? অনেক ভালোবাসি। আদ্র বাঁকা হেসে বলল, আমাকে বিয়ে করার ইচ্ছে আছে কি নেই? সোহার মিনমিন করে বলল, হ্যাঁ আছে। আদ্র সোহার মন বুঝতে বলল, আমি যদি বিয়ে না করি তোকে তখন? সোহার ভিতরে কেমন মোচড় দিয়ে উঠল। কয়েক সেকেন্ড চুপ রইল। চোখের কোণে আপনা আপনিই জল এসে গেল। এরপরে কেঁদে কেঁদে বলল, মরে যাব আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আদ্র হেসে সোহার কপালে চুমু দিয়ে সোহাকে জড়িয়ে ধরে বলল, তুইও না, বুঝিস না আমি মজা করি? আর তোকে না পেলেও আমিও মরে যাব রে, তুই শুধু আমার। সোহা আদ্রর বুকে কিল মেরে বলল, তুমি সবসময় আমার সাথে মজা করো। আদ্র আবারও সোহার কপালে চুমু দিয়ে বলল, প্রমিস, আর বলবো না, এবার একটা কিস কর। সোহা আদ্রর গালে চুমু দিয়ে বাচ্চা সুলভ কণ্ঠে বলল, দিয়েছি। আদ্র মাথা নাড়িয়ে বলল, উহু, এমন কিস না, একটু বড় করে। সোহা ঢোক গিলে বলল, এখন পারবো না, পরে দিব। আমার এখনই চাই। আমার লজ্জা লাগছে, দিতে পারবো না। আদ্র শয়তানি হেসে বলল, লজ্জা পেলে হবে? যা, তোর দিতে হবে না, আমার জিনিস আমিই নিয়ে নিচ্ছি। সোহা লজ্জা পেল। ওদিকে রুদ্রও ফিরে এলো। গ্যারেজে গাড়িটা রেখে বাড়ির ভিতরে ঢুকল। মেইন দরজা লাগিয়ে দিয়ে সামনে পা রাখতেই আরিফ নেওয়াজ গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এত রাতে কোথা থেকে ফিরলে? রুদ্র সহজভাবে উত্তর দিতে গিয়েও দিল না। সেই বদবুদ্ধি মাথায় চাপল। শয়তানি হেসে হেসে বলল, কি বলো তো, তোমার মেয়েকে দেখার জন্যে যে তখন ওই সুন্দর ছড়া বললাম, তারপরে তোমার মেয়ে ভালো মতোই কথা বলল। এরপর একটু ঝগড়া হয়েছে, তাই তোমার মেয়ে রেগে বসে আছে। কি করব, বউ হয়তো, তাই এই রাতে ছুটে গিয়েছিলাম তোমার মেয়েকে রাগ ভাঙানোর জন্যে ফুল আনতে। আরিফ নেওয়াজ বরাবরের মতোই রুদ্রের কাজ দেখে খুশি হলেন। রুদ্র যে তার মেয়েকে খুব ভালোবাসে এটাও বুঝলেন। তবে আরিফ নেওয়াজের এক রোগ খুশিটা প্রকাশ করলেন না। বললেন, ফুল আনতে হবে কেন এত রাতে? অন্য কিছু দিয়েও তো রাগ ভাঙাতে পারতে। রুদ্র গা ছাড়া ভাব নিয়ে বলল, চিন্তা নিও না তো, এই রাত বিরেতে মেয়ে দেখতে তো আর যায়নি। ঠিক আছে, ফুল দিয়ে ঘুমাতে যাও, রাত কিন্তু কম হয়নি। রুদ্র মনে মনে বলল, আমার আবার ঘুম? তুমি তো তোমার মেয়েকে আমার ঘরে পাঠানোর কোনো ব্যবস্থাই করছো না। নিজের বউকে যখন আটকে রাখব তখন ঠিকই সুরসুর করে মেয়ে পাঠিয়ে দিবে। আরিফ নেওয়াজ তবদা খেয়ে দাঁড়িয়ে রইলেন। রুদ্র তার দিকে তাকিয়ে চোখ মেরে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো, কিন্তু কি যেন মনে করে আবার দাঁড়িয়ে রইল। আরিফ নেওয়াজ স্বাভাবিক হয়ে উপরে উঠে এলেন। রুদ্র একটা বেলি ফুলের গাজরা অথবা মালা বলা যায়, সেটা একটা বের করে আরিফ নেওয়াজের হাতে ধরিয়ে দিয়ে বলল, একটা তোমার বউকে দিও, খুশি হবে। আরিফ নেওয়াজ কিছু বলার সুযোগই মেলেন না। রুদ্র তার আগেই চলে গেল। অতঃপর তিনি রুমে চলে এলেন। এসে দরজাটা লাগিয়ে দিয়ে ফুলের মালাটা অনিমার পাশে সাইড টেবিলে রেখে পানি খেলেন। ছেলেটার কথা শুনে গলাটা শুকিয়ে গিয়েছে, হাসিও পেয়েছে, কিন্তু চেপে রেখেছিলেন। অনিমা তখন ঘাড় ঘুরিয়ে ফুল দেখতে পেয়ে বললেন, বয়স হচ্ছে তবুও প্রেমিক ভাব যাচ্ছে না আপনার, তাই না? আরিফ নেওয়াজ হাসলেন। অনিমার দিকে ফুলটা এগিয়ে দিয়ে বললেন, তোমার জন্য। এদিকে রুদ্র অধরার রুমে ঢোকার আগে নিজের রুমে গেল। গাড়ির চাবি, ফোন আর ওয়ালেট রেখে শুধু ফুল নিয়ে বের হলো। সোহাল রুম আবার ওর রুমের সাথেই। তখনই আদ্র বের হলো সোহার রুম থেকে। রুদ্র দাঁড়িয়ে আদ্রকে তীক্ষ্ণ চোখে পরখ করল। আদ্র কেমন আশফাস করতে শুরু করল। রুদ্র গম্ভীর কণ্ঠে বলল, এত রাতে তুই এই ঘরে? আসলে ওই যে সোহা পড়া বুঝছিল না, তাই ডেকেছিল। রুদ্র মুখ বাঁকিয়ে বলল, কোন পড়া যে বোঝাতে যাও আল্লাহই ভালো জানে। আল্লাহ তোদের হেদায়েত দিক। আর রাত বিরেতে যেন পড়া বোঝাতে না দেখি। ঠিক আছে ভাইয়া, আসবো না, সকালে না হয় সন্ধ্যায় বোঝাবো। এখন রুমে যা। আদ্র চলে গেল। রুদ্র সোহার রুমে ঢুকতে চাইল। এখন সোহার থেকে কথাও বের করতে পারত, কিন্তু ওর হাতে আবার সময় নেই। রাতও হচ্ছে, অধরাও হয়তো ঘুমিয়ে পড়বে। তাই ও অধরার রুমে এলো। অধরা রুমের দরজা খোলা রেখে সোফায় শুয়ে ঘুমিয়ে গিয়েছে। রুদ্র এসে ওর সামনে বসল। কিছুক্ষণ ওর পানে তাকিয়ে রইল। অধরার কাঁচা ঘুমটা কারো উপস্থিতি পেয়ে ভেঙে গেল। অতঃপর উঠে বসল। রুদ্র ফুলগুলো এগিয়ে দিল। অধরা ফুল হাতে নিয়ে বলল, এত রাতে ফুল আনতে গিয়েছিলেন তাই না? এই ফুল আনতে হবে কেন? রুদ্র হেসে বলল, শুনেছি প্রিয় মানুষ ফুল দিলে নাকি সেই মানুষটি আর রেগে থাকতে পারে না, তাই এত রাতে তোর জন্য ফুল আনা।